প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে উপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই অধ্যায়ে পাঠের পরে আলোচনা করার পরে আমরা যা শিখব, জানব, বলতে পারবো, অর্থাৎ শিকন ফলগুলো হচ্ছে প্রত্নসম্পদ কী তা জানতে পারবে, ঢাকা শহরে কোন কোন অংশে ধর্মীয় ও লৌকিক ইমারতসমূহ নির্মিত হয়েছে তা বর্ণনা করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাহাদুর শাহ পার্কের নামকরণ ব্যাখ্যা করতে পারবে। উপনিবেশিক যুগ সম্পর্কে তোমরা প্রথম অধ্যায়ে জানতে পেরেছ। তারপরও আমি তোমাদের জ্ঞাতার্থে উপনিবেশিক যুগ আলোচনা করছি। উপনিবেশিক যুগ বলতে মূলত ইংরেজদের শাসন পিরিয়ড অর্থাৎ শাসন আমলকে বুঝিয়ে থাকে। অর্থাৎ অন্যরা যখন কোনো দেশে এসে শাসন কার্য পরিচালনা করে, ধনসম্পদ আহরণ করে এবং কখন দেশ ছেড়ে চলে যাবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। অর্থাৎ তারা যখন মনে করবে এখন আমাদের এই দেশ থেকে নেওয়ার আর কিছুই নেই, তখন তারা সেই দেশটি ছেড়ে চলে যাবে। এই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় উপনিবেশিক শাসন ব্যবস্থা। উপনিবেশিক শাসন আমল হচ্ছে 1757 খ্রিস্টাব্দের থেকে 1947 খ্রিস্টাব্দে পর্যন্ত। অর্থাৎ 1757 থেকে 1947 পর্যন্ত এই 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন শোষণ করেছে। তাদের এই যুগকেই, তাদের এই শাসন আমলকেই উপনিবেশিক যুগ, উপনিবেশিক শাসন বলা হয়। তাহলে প্রত্নসম্পদ কী তা আমরা একটু জেনে নিই। প্রত্নসম্পদ বলতে মূলত পুরাতন স্থাপত্য বা শিল্প কর্মকে বুঝিয়ে থাকে, যেমন মূর্তি, ভাস্কর্য, পুরনো আসবাবপত্র, মুদ্রা, অলঙ্কার ইত্যাদি। মুঘল আমলে তৈরিকৃত এই সকল মূর্তি, ভাস্কর্য, আসবাবপত্র, স্বর্ণ অলঙ্কার, মুদ্রা, এগুলো সব কিছুই প্রত্নসম্পদ বা নিদর্শন বা চিহ্ন বলা হয়ে থাকে। ঢাকা শহরে কোন কোন অংশে ধর্মীয় লৌকিক ইমারতসমূহ নির্মিত হয়েছে তা বর্ণনা করতে পারবে। আমরা এখন ঢাকা শহরে কোন কোন অংশে ধর্মীয় লৌকিক ইমারতসমূহ রয়েছে তা একটু জেনে নিই। ঢাকা শহরের মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপত্যকর্মগুলো হলো সূত্রাপুরে সিতারা বেগম অর্থাৎ তারা মসজিদ, সিয়াদের ইমামবাড়া বা হোসনে দালান, চিনি টিকরি মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, আর্মেনিয়ান গির্জা, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জা, আহসান মঞ্জিল কার্জন হল, এই সব কিছুই মোগল আমলে তৈরিকৃত বিশেষ বিশেষ স্থাপত্য কর্ম বা শিল্পকর্ম, যা আজও আমরা দেখতে পাই। আর্মেনিয়ান গির্জা 1781 সালে তৈরি করা হয়েছিল। সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা, হোলি ক্রস গির্জাও 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছে। ঢাকা শহরের প্রাচীন শিল্পকর্মগুলোর মধ্যে আরেকটি প্রাচীন শিল্পকর্ম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল, যা নবাবদের তৈরিকৃত প্রাসাদ বলে পরিচিত। এরপরে আসো বাহাদুর শাহ পার্কের নামকরণ কেন বাহাদুর শাহ পার্ক করা হয়েছে তা একটু জেনে নিই।
আন্টাগড় ময়দান, ভিক্টোরিয়া পার্ক, বাহাদুর শাহ পার্ক। প্রথমে ছিল আন্টাগড় ময়দান, এরপর হয়েছে ভিক্টোরিয়া পার্ক, এরপর হয়েছে বাহাদুর শাহ পার্ক। আন্টাগড় ময়দান, ফরাসিরা যখন তাদের একটি প্রিয় খেলা ছিল পুল, সেই পুল বলকে বলা হতো আন্টা। যে ঘরটিতে সেই পুল বল খেলা হতো তাকে ঘর বলতো, এবং যে মাঠে সেই পুল খেলার ঘরটি অবস্থিত ছিল তাকে ময়দান বলতো। এই জন্য পুরোটাকে একসাথে বলা হতো আন্টা ঘর ময়দান। এরপরে ফরাসিরা চলে যাওয়ার পর যখন ইংরেজরা শাসন কার্য পরিচালনা করতে শুরু করে, তখন রানী ভিক্টোরিয়ার নামে সেই পার্কটির নামকরণ করা হয়। এরপরে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। এই আন্টাগড় ময়দানের আরেকটি ইতিহাস আছে, সেটি হলো ভারতবর্ষে যখন প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ইংরেজদের সাথে, সিপাহী বিদ্রোহের কারণ ছিল বিভিন্ন ধরনের বৈষম্য, চাকরি ক্ষেত্রে থেকে শুরু করে সর্বোপরি সর্বক্ষেত্রে ইংরেজ সিপাহীদের সাথে ভারতবর্ষের সিপাহীদের একটি বৈষম্য তৈরি হয়ে গিয়েছিল। সেই সূত্র ধরেই সিপাহী বিদ্রোহ হয়েছিল। আর সিপাহী বিদ্রোহে সিপাহীরা পরাজিত হয়েছিল। তখন ইংরেজরা সেই সিপাহীদের সেই আন্টাগড়ের ময়দানে এনে গাছের সাথে ঝুলিয়ে রেখে হত্যা করেছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যতটুকু আলোচনা করলাম এর মধ্যে তোমাদের কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু লিখে নাও। আর্মেনিয়ান গির্জা কত শতকে তৈরি হয়? কার্জন হলটি কোথায় অবস্থিত? আন্টাগড় ময়দানের বর্তমান নাম কি? ইংরেজরা কোন পার্কে বিদ্রোহী সৈন্যদের গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল? আর্মেনিয়ান গির্জা কত সালে তৈরি হয় সেটি আমরা আলোচনা করেছি। কার্জন হলটি কোথায় অবস্থিত সেটিও আলোচনা করেছি। আন্টাগড় ময়দানের বর্তমান নাম কি সেটাও আলোচনা করেছি। এগুলো তোমরা ভালো করে দেখে নিবে। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটি তোমরা করে রাখবে, খাতায় লিখে নাও বাড়ির কাজটি। 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতির সাথে সম্পর্কিত স্থানটির বর্ণনা দাও। আমি আবারও বলছি, 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতির সাথে সম্পর্কিত স্থানটির বর্ণনা দাও। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে, এটি তৈরি করে রাখবে। যখন স্কুল খুলবে বা শ্রেণী কার্যক্রম চালু হবে তখন তোমরা এটি তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে দেখিয়ে মূল্যায়ন করে নেবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে অন্য একটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, মুখে মাস্ক ব্যবহার করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকের মতো এখানে শেষ করলাম।